আব্দুল্লাহ মোহাম্মদ সাদের আহ, এই সিনেমাটা রেহানা নূর এইটা রিলিজ হয়েছিল 2021 সালের জুলাই। এটা বাইরে ওই প্রাইস টাইজের জন্য দেখানো হয়েছিল। তারপরে বাংলাদেশে এটা রিলিজ হয়েছে হচ্ছে ওই ওটিটি প্ল্যাটফর্মে ডিসেম্বর মাসে 2021-এর। তো সিনেমাটা আমি দেখছি হচ্ছে আহ, এই গত 2-3 সপ্তাহ আগে আর কি। তো একটা সিনেমা দেখার পরে সাথে সাথে বইলা ফেলতে পারলে ভালো হয়। তখন কিছু জিনিস তো উম, একদম সামনাসামনি মনে হয়। তো কিন্তু তারপরেও আসলে দেখার পরে কিছু জিনিস তো মাথায় আসছে। তো খুব বেশি জিনিস যে এটা নিয়ে বলার আছে তা না, কিন্তু যেই কয়েকটা জায়গা আমার চোখে পড়ছে এটা নিয়ে মনে হয় কথা বলা যায়। তো আব্দুল্লাহ মোহাম্মদ সাদের হচ্ছে এর আগে আমি সিনেমাটা দেখছিলাম, লাইভ ফ্রম ঢাকা। তো এটা নিয়েও আসলে আমি ছোট্ট একটা লেখা লিখছিলাম। ওইটা পারলে আমি কমেন্টে দিয়ে দিব। তাইলে ওনার সিনেমাকে আমি কিভাবে দেখছিলাম সেটার একটা ধারাবাহিকতা থাকতে পারে এখানে। তো ওনার ওইটার মধ্যে আমার যে জিনিসটা ভালো লাগছিল যে একটা কেওস ক্রিয়েট করা গেছিল, যে ঢাকা শহরের আসলে একটা ক্যারেক্টারিস্টিক্সের কথা যদি বলেন সেটা হচ্ছে আসলে কেওস। তো আমার মনে হয়েছিল যে ওই কেওসটা ছিল। তো রেহেনা মরিয়ম নূর আসলে আলাদা আরেকটা সাবজেক্ট নিয়ে আমার মনে হয়েছে যে এটা যদি থিওরিটিক্যালি বলি, এইটার মেন সাবজেক্টটা হইতেছে যে লিবারাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেমিনিজম যে আসলে কিভাবে স্ট্রাগল করে ওইটা নিয়ে হচ্ছে আসলে মেন কাহিনীটা। মানে থিওরিটিক্যালি যদি আমি বলতে চাই, কাহিনী তো আসলে নানান ডাইমেনশনই আছে। তো এটা দেখতে দেখতে আমার একদম শেষের দিকে আসলে পুরা কাহিনীটা তো যে একটা সেন্ট্রাল জায়গা নিয়ে আগাইছে ওই ক্রাইসিসটা নিয়ে। তো আমার মনে হইতেছিল যে হচ্ছে ওইখানে যে সেন্ট্রাল ক্যারেক্টার রেহানা মরিয়ম নূর, উনি তো হচ্ছে মাথায় কাপড় দেন, যেটাকে সেটা হচ্ছে হিজাব পরেন তা না, এইটার সাথে অনেক ইরানিয়ান ট্রেডিশনটাকে আসলে দেখা যায়। ইরানে এরকম থাকে মাথায় স্কার্ফ দেয়া। তো আমার মনে হয় যে ইরানিয়ান সিনেমাগুলিতে স্কার্ফটা দেখানোর ফলে এইটা একটা সেকুলার মেজাজ পাইছে আর কি। এটাকে আর এতটা মানে ধর্মীয় জায়গা থেকে ভিলিফাই করাটা একটু মুশকিল হয় বিকজ অফ দ্য ইরানিয়ান ফিল্ম। এইটা আমার একটা ধারণা আর কি। তো এখানে আমার যেটা দেখাচ্ছিল যে উনি তো আসলে ধর্মের এগেনস্টে বা খুব সেকুলার একটা পজিশন তো উনি আসলে হোল্ড করেন। কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে শেষের দিকের একটা সিনে স্টিলে দেখা যাচ্ছিল যে চেয়ারের উপর একটা জায়নামাজ রাখা আছে আর কি। কিন্তু পুরো সিনেমাতে কখনোই হচ্ছে আসলে ওনাকে নামাজ পড়তে দেখা যায় না। তো নামাজ পড়তে দেখানো লাগবে এটা তো জরুরি না, কিন্তু আমি ভাবতেছিলাম যদি এটা দেখানো হইতো যে রেহানা মরিয়ম নূর হচ্ছে নামাজও পড়তেছেন, তারপরে হইতেছে যে উনি আসলে এই স্ট্রাগলগুলি করতেছেন, তাইলে কি ওনাকে এতটা ফেমিনিস্ট মনে হইতে পারতো কিনা। আমার মনে হইতেছে যে ওইটা আসলে রিয়েল ক্রাইসিস হইতে পারতো। কিন্তু ওই ক্রাইসিসের পয়েন্টটাতে আসলে আবদুল্লাহ মাহমুদ সাদ যাইতে চান নাই, বা যাওয়াটাকে হয়তো উনি যাই হোক উনি এড়াইছেন। এখন যেটা নাই সেটা নিয়ে তো আর আসলে কথা বলা যায় না। কিন্তু আমার মনে হয়েছে যে এইটা একটা বড় রকমের একটা জায়গা আর কি। যে বাংলাদেশে যদি ফেমিনিজমের ক্রাইসিসটা বলেন, সেটা তো অবশ্যই লিবারাল ইনস্টিটিউশনগুলির সাথে একটা ক্রাইসিস। তার চাইতে আসলে বড় ক্রাইসিস তো হচ্ছে আসলে রিলিজিয়ানের সাথে আর কি। তো এই যে একটা ইসলাম ভার্সেস নারী, এইরকম একটা পোর্ট্রেট তো আসলে এই বাকশালী শাসনের যুগে খুবই প্রমিনেন্ট। যে আপনি ইসলামিস্ট হয়েছেন তার মানে হচ্ছে আপনি ফেমিনিজমকে বুঝেন না, বা আপনি ফেমিনিস্ট হয়েছেন তার মানে হচ্ছে যে আপনি ইসলাম বিরোধী একটা সেকুলার পজিশনকে হচ্ছে আপহোল্ড করবেন। তো এইটা তো আসলে বাংলাদেশের কনটেক্সটে হচ্ছে ফেমিনিজমের একটা বড় ক্রাইসিস। এই ক্রাইসিসটাকে আসলে উনি এড়ায় গেছেন, বা এটা সাবজেক্টের মধ্যে আর ইনক্লুড করেন নাই। থিওরিটিক্যাল জায়গা থেকে এই জিনিসটা আমার মনে হয়েছে। আর স্কার্ফের ব্যাপারটা যেটা বলতেছিলাম, এখানে কিন্তু বাংলাদেশে এই দুইটা মানে ইসলামের জায়গা থেকেও কিন্তু আসলে দুইটা ক্রাইসিস আছে। একটা হচ্ছে পার্সিয়ান একটা আছে, ট্রেডিশন আছে, আর একটা অ্যারাবিক একটা ট্রেডিশন আছে। পার্সিয়ান ট্রেডিশনটাকে হইতেছে কি অনেক সময় সুফি টুফি পীর টির এগুলির সাথে মিলায় ফেলা হয়, এবং ইয়েটা যেটা হচ্ছে অ্যারাবিক ট্রেডিশন সেটাকে আসলে সহি ইসলাম এই রকমের একটা মিলায় ফেলা হয়। তো ওই দুইটার মধ্যেও কিন্তু একটা কনফ্লিক্ট আছে, যে নর্থদের যে আসলে ইসলাম বলে একটা ধারা এবং ফেমিনিজম বলে একটা ধারা। ফেমিনিজমের মধ্যেও যেমন 4-5টা জায়গা আছে
আছে, মানে পজিশন আপনি নিতে পারেন, একই রকমভাবে ইসলামের মধ্যেও কিন্তু এই জায়গাগুলি আছে। তো উনি হইতেছে যে পার্সিয়ান এই স্কার্ফের ভিতর দিয়ে কিন্তু উনি হচ্ছে যে সাংস্কৃতিক মানে কোটেশনে বললে যে যে জায়গাটা, ওই জায়গাটা উনি আপহোল্ড করতে পারছেন আর কি। এই আপলটা আসলে মানে করছেন আবার অন্য আরেকটা জায়গা দিয়ে। খুব ছোট্ট একটা সিন আছে যে উনি যখন হচ্ছে প্রিন্সিপালের কাছে যান যে উনি এই একটা কমপ্লেনটা করতে চান সেক্সুয়াল হ্যারাসমেন্টের, উনি একজন হিসাবে, মানে উনি ভিকটিম না, কিন্তু উনি হচ্ছে একজন ওখানে দেখছেন ঘটনাটা, এভিডেন্স হিসাবে উনি যখন করতে যান, তখন প্রিন্সিপাল তারা জিজ্ঞেস করে আপনার মেয়ে কি বাংলা মিডিয়ামে পড়ে না ইংলিশ মিডিয়ামে পড়ে। তো উনি বেশ প্রাউডের সাথে না, কিন্তু একটা ইয়ের সাথে বলেন যে না বাংলা মিডিয়ামে পড়ে, কারণ ইংলিশ মিডিয়ামে হইতেছে যেন একটা হচ্ছে এলিটিস্ট পজিশন অ্যাচিভ করা হয়। কিন্তু এইটা ওই যে আমি আরও লেখাতে বলতেছিলাম, ইংলিশ মিডিয়াম মানে হচ্ছে একটা বড়লোকি ঘটনা ছিল, কিন্তু এখন আর আসলে এটা নাই। মানে এটা 15-20 বছর আগে এই ঘটনাটা ছিল। এখন বাংলা মিডিয়ামে তো আপনি আসলে পড়াইতেই পারবেন না, যে পরিমাণ বিশ্রী একটা অবস্থা হয়েছে আর কি। তো এইটাকে হইতেছে যে উনি একটা সেকুলার পজিশন হিসেবে দেখতেছেন, যে বাঙালি মুসলমানের যেমন একটা পজিশন আছে, এর বাইরে কিন্তু আসলে খুব স্ট্রংলি একটা পজিশন আছে হচ্ছে বাঙালি সেকুলার পজিশন। তো উনি যে আমার মেয়েকে আমি বাংলা মিডিয়ামে পড়াইতেছি, এইটা হইতেছে যেন একটা বাঙালি সেকুলার পজিশন আর কি। আমি ইংলিশ মিডিয়ামে যদি পড়ান তাইলে আপনি আসলে খাঁটি বাঙালি সেকুলার হইতে পারেন না। মানে যেরকমভাবে আপনি হইতেছে যে ওই কিছু আরবি ফার্সি শব্দ উচ্চারণ না করলে আপনি বাঙালি মুসলমান হইতে পারেন না, মানে এটা রংলি, মানে আমি এটা টিস করেই বলতেছি যে এরকম একটা ব্যাপার আছে যে আপনি যদি আরবি ফার্সি শব্দ ইউজ না করেন তাইলে যেন আপনি আসলে প্রপার বাঙালি মুসলমান হইতে পারলেন না। একই রকমভাবে আপনি যদি আপনার বাচ্চারা আসলে ইংলিশ মিডিয়ামে পড়েন তাইলে যেন আপনি হইতেছে যে খাঁটি বাঙালি সেকুলার হইতে পারলেন না। তো এই জায়গাটাতে উনি কিন্তু আসলে আটকাইছেন, এবং এই এই জায়গাগুলিকে উনি আসলে আর্টের জায়গা থেকে যতটা না ওপেন আপ করতে পারছেন, তার চাইতে হচ্ছে উনি ক্রাইসিসগুলির মধ্যে হয়ে গেছেন, ডুবে গেছেন, বা হচ্ছে ওই ক্রাইসিসগুলিকে উনি জাস্ট সারফেস লেভেলে নিয়ে আসার একটা চেষ্টা করছেন, কিন্তু এই ক্রাইসিসগুলিকে উনি ডিপ ডাউন এটার মধ্যে ঢুকে এটাকে ছড়ায় দেওয়ার একটা ঘটনা এখানে ছিল না আর কি। তবে যেটা হয়েছে যে উনি আমার মনে হচ্ছে মাঝখানে গিয়ে হচ্ছে যে কাহিনী আগাইতেছে, একটা জায়গায় গিয়ে ব্রাস্ট করতেছে, আবার সেটা হচ্ছে কুল ডাউন হয়ে যেতেছে, এরকম একটা টেনশনটা উনি ক্রিয়েট করতে পারছেন। মানে কাহিনী একটা ধাঁচে খুব ঘ্যান ঘ্যান করে চলতেছে তা না, এর মধ্যে একটা একটা আপস অ্যান্ড ডাউনস আছে, যদিও খুব ভাবেই আছে, সাটলভাবেই আছে, কিন্তু কাহিনীটা তৈরি হয়েছে, একটা টেনশন ক্রিয়েট হয়েছে। এই জায়গাটা আমার মনে হয়েছে যে উনি তৈরি করতে পারছেন আর কি। তো যেটা হয়, আমি তো বাংলাদেশের সিনেমা তো আসলে ওই দুই ধরনের হয়, একটা হচ্ছে কমার্শিয়াল মুভি, আরেকটা হচ্ছে যে আসলে পুরস্কার পাওয়ার জন্য ছবি আর কি। তো সাদ আসলে পুরস্কার পাওয়ার জন্য ছবিটা বানাইছেন, যে এটা আসলে দেশে বিদেশে দেখবে, বাঙালি কালচার সম্পর্কে, বাংলার দেশের টেনশনগুলি সম্পর্কে এটা একটা ধারণা পাবে, বা হচ্ছে যারা বোদ্ধা দর্শক ওনারা হচ্ছে এই জিনিসগুলিকে দেখবেন, এরকম জায়গা থেকেই উনি বানাইছেন। তো এরকম জায়গা থেকে বানানোর কিছু সাবজেক্ট আছে আর কি ইন্টারন্যাশনালি, ওই সাবজেক্টগুলি থাকলে হচ্ছে যে ইন্টারন্যাশনালি রিকগনাইজড হইতে সুবিধা হয়। যেমন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মেয়েদের দুর্দশা, সেটা একটা সাবজেক্ট। তারপর এনভায়রনমেন্টাল ইস্যু, তারপর হচ্ছে ইসলামী এবং জঙ্গি সমস্যা। আপনি দেখবেন যে আমাদের দেশে যারা পুরস্কার পাওয়ার জন্য ছবি বানান, বা তারপর হচ্ছে গরিবী ঘটনা, এইসব হইতেছে যে আসলে পুরস্কার পাওয়ার জন্য বানানোর সাবজেক্টগুলা। তো সাদও হচ্ছে যে এই জায়গাগুলিতেই হচ্ছে কনসেন্ট্রেট করছেন। তো এই কনসেন্ট্রেট করাটা অবশ্যই খারাপ কিছু হইতেছে না, মানে এই সমস্যাগুলি তো আছে, কিন্তু এই সমস্যাগুলিকে যেভাবে ডিপিক্ট করা হইতেছে, যেভাবে তুলে ধরা হইতেছে, আমার কথা হচ্ছে সেইখানে একটা সিগনেচার ক্রিয়েট করতে পারতেছেন কিনা, একটা কোনো আর্টিস্টিক রিয়ালিটিকে বা আর্টিস্টিক
ট্রুথকে উনি রিফ্লেক্ট করতে পারতেছেন কিনা, যেটা আমরা আসলে কোনো চিন্তার মধ্যে, কোনো আর্টের মধ্যে পাইতেছি না। তো এইটা আসলে নাই। উনি যেটা করছেন যে এখানকার যে ক্রাইসিসগুলি আছে এগুলিকে উনি ডিপিক্ট করছেন যে না ঠিক আছে এইরকম একটা সমস্যা আছে। যেমন ওই রেহানা মরিয়ম নূর যখন হচ্ছে ওই অসুস্থ হয়ে হসপিটালে যান, তখন এক মহিলা এবং ভদ্রলোকের আলাপগুলি দেখায় যে হচ্ছে মহিলা হচ্ছে চাকরি করে এবং উনি তারপরেও কীভাবে করতেছেন, ওই যে সমস্যাগুলি আলাপ হয় আর কি। তো ওই আলাপের মধ্যে দিয়ে সাটলভাবে এই জিনিসটা থাকতেছে। কিন্তু এখানে মানে একটা ভালো জিনিস হচ্ছে স্যার যেমন কোনো কিছু ডিসিশনকে ইম্পোজ করেন নাই, কিন্তু একইভাবে আমি আবারও বলতেছি যে একইভাবে উনি আসলে নতুন কোনো জায়গাকে ওপেন আপ করেন নাই। উনি জাস্ট জিনিসগুলিকে এক ধরনের সারফেস লেভেলে নিয়ে আসার চেষ্টা করছেন। এই নিয়ে আসার চেষ্টাটা অবশ্যই খারাপ না, কিন্তু আমার কাছে ওই যে এনাফ একটা ক্রিয়েশনের জায়গা বইলা মনে হয় নাই আর কি, যে আপনি এটা দেখলেন এবং এটা দেখা আপনি ফিল করলেন ও আচ্ছা এরকম ঘটনা তো ঘটে, এরকম ঘটনা তো আমরা ফিল করি, কিন্তু হইতেছে যে না এই জায়গাটা তো খেয়াল করি নাই, এই রকমের কোনো জায়গা আসলে মোমেন্ট আসলে ক্রিয়েট হয় নাই। তো এইটা হয় নাই কারণটা হইতেছে যে আসলে উনি ওই লিবারাল ফ্রেমওয়ার্কটার মধ্যেই কাজ করছেন, মানে থিওরিটিক্যালি বলতে গেলে। হ্যাঁ, এখানে যে পাওয়ার স্ট্রাকচারের জায়গাটা এইটা আছে, কিন্তু এইটা আসলে রিভিলড হয় নাই। যেমন ধরেন মানে এটা খুব ইন্টারেস্টিং, এই জায়গাটাই উনি আসলে রিভিল করছেন যে যে ভিকটিম সে কিন্তু আসলে মানে প্রতিবাদ করতে রাজি না। কারণ প্রতিবাদ করতে কেন রাজি না, মানে ধরেন এরকম একটা ক্রাইসিস তো মার্কসিস্ট থটের মধ্যে মানে বা আমাদের এখানে সো কল্ড পুরানো বামদের মধ্যে আছে যে প্রোলেতারিয়াতরা কেন বিপ্লব করে না বা শ্রমিক শ্রেণীর বিপ্লব কেন হয় না। কারণ প্রোলেতারিয়াত তো জানে যে এটা আসলে সাস্টেনেবল কোনো কিছু হবে না। মানে আপনি একটা ধর্মঘট করবেন, ইয়ে করবেন, তারপর তো আপনার আসলে চাকরিটা চলে যাবে। এখানে কোনো মানে বিপ্লব করার সমস্যাটা হইতেছে যে আসলে বিপ্লব যে হবে না এটা মোটামুটি কনফার্ম আর কি। তো মাঝখান দিয়ে আপনি হচ্ছে একটা নিজের ঝামেলায় পড়বেন। তো এটা মেয়েটাও বুঝতে পারতেছে যে আমি আসলে করব, মানে কমপ্লেন করব, কয়েকদিন পরে টিচার চলে যাবে, তার নামে একটা বদনাম হবে এবং সে আসলে তখন একটা ব্যাড নেম হয়ে যাবে। এখন এই ব্যাড নেমটা কীভাবে ক্রিয়েট হইতেছে ওই জায়গা পর্যন্ত কিন্তু আর আসলে আর এটা যায় না। তবে এখানে ওই বিপ্লবের জায়গাতে একটা হচ্ছে এরিক হবসম একটা খুব সুন্দর কথা বলতেছিলেন, ইন্টারেস্টিং কথা আর কি, যে উনি বলতেছিলেন যে ওই লেনিনের ওই বলশেভিক বিপ্লবটা কেন পসিবল হইল। কারণ হইতেছে যে তখন আসলে জারের যে শাসন ছিল, ওই যে গভর্নমেন্ট, এইটা আসলে টিকতো না, এটা সবাই মোটামুটি বুঝতেছিল, কিন্তু কেউ কোনো আসলে অল্টারনেটিভ সাজেস্ট করতে পারতেছিল না যে আচ্ছা ঠিক আছে তাইলে এই রকমের গভর্নমেন্ট হবে এবং এইটা আমরা করব। লেনিন ওই সময় করছে কি, উনি একটা ম্যানশেভিকরা অনেক বেশি লোক হইলেও ওনারা কিন্তু ওই সলিউশনটা দিতে পারতেছিল না। তো বলশেভিকরা তখন হচ্ছে ইন্টারভেন করে ওনারা একটা গভর্নমেন্ট যে পসিবল, নো গভর্নমেন্টের জায়গায় যে একটা সাম গভর্নমেন্ট যে পসিবল, সেই জায়গাটাকে ওনারা হচ্ছে রিফ্লেক্ট করতে পারছে, ওই জায়গাটাকে ওনারা আইডেন্টিফাই করতে পারছে এবং দ্যাটস হাউ দে গেট ইন টু দ্য পাওয়ার। এখানে যদি বলেন বাকশালের যেই কারণে এখন নয়া বাকশালের সিস্টেমটা এক্সিস্ট করতেছে, সেটারও মেন কারণ হইতেছে যে আসলে এর বিকল্প কি, বিকল্প নাই, এটা বহুদিন ধরে বলতেছেন আর কি। তো এর বিকল্প অবশ্যই আছে, কিন্তু এটা হইতেছে যে বিকল্পগুলি যেভাবে তৈরি হইতে পারে, যে অল্টারনেটিভ জায়গাগুলি তৈরি করা হইতে পারে, যে সামান্য একটু যদি কোথাও সম্ভাবনা দেখা যায় সেইগুলিকে আসলে নষ্ট করা হইতেছে, যার ফলে একটা পাওয়ার নতুন কোনো একটা পাওয়ার স্ট্রাকচার এমার্জ করতেছে না। তো এখানেও যেটা হইছে যে আসলে রেহানা মরিয়ম নূর হইতেছে একটা পার্সোনাল জায়গা থেকে যেন ফাইট করতেছেন, এটা যে সোসাইটির এবং ইনস্টিটিউশনের জায়গা থেকে উনি এই ভিউটাকে নিতে পারেন নাই, বা এই জায়গাটাকে যে তৈরি হচ্ছে না সেই জায়গাটা পর্যন্ত আসলে সাদ যান নাই আর কি। যেমন এটাকে উনি একটা ব্যক্তির অসহায়ত্ব বোধ, এই জায়গাতে উনি মানে রিফ্লেক্ট করছেন। এটা যে একটা হিস্ট্রিক্যাল সিচুয়েশন, এইটা যে একটা মানে ইনস্টিটিউশনাল ভ্যাকুয়াম এবং একটা কালচারাল নাথিংনেস তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে আসলে উনি এতটা ফোকাস করেন না। এই জায়গাগুলি মিসিং তা না, এই জায়গাগুলি খুব মানে খুবই দূরবর্তী হয়ে আছে।
যেমন ধরেন ইয়ের গানটা পিট সিগারের যে গানটা যে হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন, এরকমের একটা গান আছে। তো ওইটা গানটা নিয়ে উনি বলতেছিলেন যে গানটা তো খুবই জনপ্রিয় হয়েছে, এমনকি কমিউনিস্ট ইন্টারন্যাশনালসেও এই গানটা গাওয়া হইতো। এখন তো উনি বলতেছিলেন যে এই গানটা নিয়ে আমার একটাই সমস্যা, এটা হচ্ছে মানে কি বলবো যে এত বেশি কনটেক্সটের সাথে রিলেট করে না, মানে অনেক বেশি হচ্ছে দূরবর্তী হয়ে আছে। এর সুর যে বেদনার সুরটা সেটা টের পাওয়া যায়, কিন্তু সেটা যেন আসলে মানে ওই যেহেতু ওই কনটেক্সটে তৈরি হইতেছে সেই কারণে রিলেট করা যায়, কিন্তু পরবর্তীতে ওইটা আর আসলে ওই গ্রাউন্ডটাকে এতটা ক্লিয়ার করতে পারে না। তো এখানে যে ইনস্টিটিউশনাল এবং কালচারাল ভ্যাকুয়ামটা, এই ভ্যাকুয়ামটা নাই না, এটা অনেক দূরবর্তী হয়ে আছে। তো যেই কারণে মনে হয়েছে যে উনি একটা লিবারাল ফ্রেমওয়ার্কের মধ্যেই ঘটনাটাকে দেখতেছেন। আর এর বাইরে যদি বলি, ওইখানে আসলে রেহেনা মরিয়ম নূরে হচ্ছে লাইফ ফ্রম ঢাকার মতো এত কেওসটা নাই, কিন্তু আমার মনে হয় কেওসটা হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদের সাদের হচ্ছে একটা সিগনেচার পয়েন্ট। এই কেওসটাকে উনি আসলে আরও ভালোভাবে ডিল করতে পারেন, আরও খুব, এটা ওনার আমার কাছে মনে হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার, উনি এটাকে ক্রিয়েট করে ফেলতে পারেন। কিন্তু এই ক্রিয়েশনটা আসলে এই রেহেনা মরিয়ম নূরে উনি খুব বেশি ইউজ করেন নাই। যেই জিনিসটা ইউজ হয়েছে সেটা হইতেছে যে ব্লু কালারের একটা শেডিং আছে এবং খুব ক্লোজড ইনভায়রনমেন্টে জিনিসটা মানে অপারেট করতেছে। এতে করে খারাপ হয় না এই যে অ্যাঙ্গুইশটা মেন ক্যারেক্টারের যে একটা কোজিনেস, মানে কোজিনেসটা একটা স্মুথ ব্যাপার, এই যে একটা চাপা একটা ব্যাপার, এই ক্লোজড ইনভায়রনমেন্টের মধ্যে এই জিনিসটা আসছে। তো কিন্তু এটা একটা ঝামেলা আমার মনে হয় যে বাংলাদেশে আর্ট ফিল্ম বানাইতে গেলে খুব ক্লোজ ক্যামেরা ধরতে হবে আর কি, খুব একটা কোনো ওয়াইড অ্যাঙ্গেল রাখা যাবে না। এইটা মোটামুটি বাংলাদেশি আর্ট ফিল্মের একটা সিগনেচার পয়েন্ট, এবং কোনো স্পষ্ট ডেইলাইটের সিন রাখা যাবে না, মানে লাইট কম থাকলে যেন বেশি আর্টিস্টিক হইল। এই জায়গাটা আসলে মানে এই যে হেরিটেজগুলি আছে, এই হেরিটেজগুলির বাইরে যাইতে পারাটা ভালো। মানে উনি চাইলে যে কোনো আউটডোর সিন রাখতে পারতেন না, চাইলে যে হচ্ছে লং শট ইউজ করতে পারতেন না, তা না। এটা এক ধরনের সাফোকেশনের জন্য ইউজ হয়েছে, কিন্তু মানে হোয়াইস যদি পার্সোনাল জায়গা থেকেও দেখেন, মানে সাফোকেশনটাই তো আসলে আপনি তত ভালো ডিল করতে পারবেন যখন ওই আরেকটু আপনি ওয়াইডার করবেন, মানে যখন 2-3টা আসলে ওয়াইড সিন থাকবে তখন হইতেছে বোঝা যাবে যে এটা একটা সাফোকেশন অর্থে এই জায়গাটা ইউজ হইতেছে। তো টেকনিক্যাল জায়গা দিয়ে এইরকম জিনিস মনে হয়েছে যে উনি আরও বেশি সাহসী হইতে পারতেন। মানে হয়েছে কি যে এটা আসলে একটা এক্সপেরিমেন্টাল মুভি হিসাবেই রয়ে গেছে, একটা পুরস্কার পাওয়ার সিনেমার মতো কইরাই রয়ে গেছে, কিন্তু তার যে এক্সপ্লোরেশনের জায়গাগুলা একটা সিগনেচার হয়ে ওঠা, ওই জায়গাগুলিতে আসলে মানে যাইতে পারতো আমার কাছে। তো আসলে ওনার ওই লাইফ ফ্রম ঢাকাটাও দেখছি, এটাও দেখছি, আমার কাছে মনে হয়েছে যে উনি আরেকটু নিজেকে ইয়ে করতে পারেন, মানে আরেকটু দূর পর্যন্ত যাইতে পারেন। ওনার একটা ডেডিকেশন আমি ফিল করি যে সিনেমাগুলোর মধ্যে হচ্ছে একটা থরো ব্যাপার আছে। উনি একদম ইয়ে পর্যন্ত কাহিনীটা খুব সুন্দর বিল্ড আপ হয়েছে, এক ধরনের এন্ডিংয়ের দিকে গেছেন, এবং একটা না একটা গেছে, এই জিনিসগুলি হয়েছে আর কি। কিন্তু এর বাইরে গিয়ে এটা যে একটা বাংলাদেশি ফিল্মের একটা সিগনেচার হয়ে উঠবে, ওই জায়গাটাতে মানে যাওয়ার কোনো চিন্তা মনে হয় উনি করেন নাই আর কি। করলে হয়তো উনি আরও কিছু জায়গা খুঁজে পাইতেন, এইটা আমার কাছে মনে হয়েছে। আর ওই আসলেই তো মানে বাঁধনরে নিয়েই তো সিনেমাটা, মেন ক্যারেক্টারটা নিয়ে ওনার অভিনয় তো মানে ইন্টেন্স হয়েছে আর কি। মানে শি ইজ গুড মানে এই সিনেমাটাতে। তো এই হচ্ছে আমার একটা ওভারঅল রিডিং আর কি রেহেনা মরিয়ম নূর নিয়ে। আমার মনে হয়েছে যারা ধরেন বাংলাদেশে আর্ট ফিল্ম দেখেন ওনারা দেখতে পারেন, কিন্তু মানে চিন্তার জায়গা থেকে এটা আরও এক্সপ্লোর্ড হইতে পারতো, আরও আমি বলি যে আরও অনেক জিনিসকে ডিল করতে পারতো। তো সেটা করে নাই, সেটা তো আর এই সিনেমার দোষ না, সেটা হইতেছে যে আমার এক্সপেকটেশন আর কি। আমি আমার এক্সপেকটেশনের জায়গা থেকে সিনেমাটা দেখছি, এবং আমার জায়গাগুলিকে আমি একভাবে বলার চেষ্টা করছি। তো এখানে খুঁজলে তো আরও বলার মতো আরও জিনিস পাওয়া যাবে। তো মেনলি এই হচ্ছে আমার দেখার জায়গাটা আর কি। তো এইটুকুই।